মা দেখো না, বৌদি আমাকে আজকে মাত্র 20টা রুটি খেতে দিয়েছে। মাত্র 20টা রুটি খেয়ে কি আমার পেট ভরে বলো? 2-3 ঘন্টা পরেই তো আমার খিদে পেয়ে যাবে। তুমি বৌদিকে আরো 10-15টা রুটি বানিয়ে দিতে বলো না। অহনা বাধ্য হয়ে আবার রান্নাঘরে যায় আর আবার 15-20টা রুটি বানিয়ে চম্পাকে খেতে দেয়। এভাবেই চম্পা পেট ভরে খাবার খেয়ে ঘুমাতে চলে যায়। আসলে চম্পা অত্যন্ত বেশি পেটুক প্রকৃতির ছিল। খাওয়া এবং ঘুম ছাড়া সে কোনো কিছুই বুঝতো না। তার এরকম ব্যবহারে অহনা ভীষণই অতিষ্ঠ হয়ে ওঠে। অন্যদিকে চম্পাকে নিয়ে কমলিকা দেবীও মনে মনে খুবই চিন্তায় থাকতো। কিন্তু সৌভাগ্যবশত একদিন চম্পার জন্য তার মা ভালো সম্বন্ধ খুঁজে পায়। প্রদীপের বাবা মা কেউ ছিল না, আর প্রদীপের মাস মাহিনা ছিল 50,000 টাকা। তাই চম্পা খুশি মনে প্রদীপকে বিয়ে করে, যা দেখে অহনা মনে মনে খুবই খুশি হয়। চম্পা, শ্বশুর বাড়িতে গিয়ে বেশি খাবার খাওয়ার জন্য তোকে কেউ কথা শোনাতে পারবে না। জামাই বাবা কিন্তু মাসে 50,000 টাকা ইনকাম করে, তাই এবার তুই শ্বশুর বাড়িতে গিয়ে 10 গুণ বেশি খাবার খেতে পারবি। এই শুনে চম্পা খুবই খুশি হয়। কিন্তু চম্পা যখন প্রদীপের সঙ্গে শ্বশুর বাড়িতে যায় তখন সে আলাদাই দৃশ্য দেখতে পায়। প্রদীপের ঘরবাড়ি খুব সুন্দর হলেও রান্নাঘরে কখনোই খাবার পাওয়া যেত না, কারণ প্রদীপ ছিল ভীষণই কৃপণ। কিন্তু তার আবার একটা দামি গাড়ি কেনার ইচ্ছে ছিল, তাই সে দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে খরচ কমিয়ে গাড়ি কেনার জন্য টাকা জমায়। সে কোনো রকমে প্রত্যেকদিন শুকনো রুটি নুন ভাত খেয়ে দিন কাটায়। তাই চম্পা যখন বিয়ের পর প্রথমবার রান্নাঘরে যায় সেখানে সে শুধুমাত্র 100 গ্রাম চাল, 50 গ্রাম ডাল খুঁজে পায়। এ কি প্রদীপ, তোমার রান্নাঘরে অল্প একটু চাল, ডাল আর লবণ হলুদ ছাড়া অন্য কিছুই তো দেখতে পাচ্ছি না। আমি ভাবলাম আজকে আমি 5 কেজি চিকেন বিরিয়ানি, 2 কেজি মাটন কোরমা, 2 কেজি চিকেন কাবাব আর স্যালাড রায়তা রান্না করে দুজনে মিলে খাবো, কিন্তু রান্নাঘর তো পুরো ফাঁকা। আমার খুব খিদে পাচ্ছে তো। চম্পার কথা শুনে প্রদীপ খুবই ঘাবড়ে যায়। এই রে, আমি তো মহাপেটুক মেয়েকে বিয়ে করে ফেলেছি। আমার বন্ধুরা আমাকে সাবধান করেছিল, কিন্তু আমি কারো কোনো কথা শুনিনি। এই পেটুক মেয়েটা নাকি 5 কেজি চালের বিরিয়ানি খাবে। আমি কি তাহলে বিয়ে করে কয়েকদিনের মধ্যেই বউকে খাওয়াতে না গিয়ে দেউলি হয়ে যাব? আমার বিএমডব্লিউ কেনার স্বপ্ন কি তাহলে পূরণ হবে না? কি হলো, কিছু বলছো না কেন? এখনই বাজার করে নিয়ে এসো, আমার খুব খিদে পাচ্ছে। বাজার করে নিয়ে এসে আমাকে কিন্তু রান্নায় হেল্প করবে, কারণ আমি একা একা রান্না করতে পারবো না। চম্পার কথা শুনে প্রদীপ এবার বুদ্ধি খাটাতে শুরু করে। আরে এখন বাজার করে কি করবো বলো তো? কালকেই তো আমি তোমাকে তোমার বাপের বাড়ি নিয়ে যাব। এখন তো তোমার সবে নতুন নতুন বিয়ে হয়েছে, তুমি নতুন নতুন শাড়ি পরে তোমার আত্মীয়ের বাড়ি নিমন্ত্রণ খেতে যাবে, সুন্দর করে নতুন বইয়ের মতো সাজবে। তা নয় তুমি সংসারের রান্নাবান্নার মধ্যে ফেসে যেতে চাইছো? আমাদের তো এখন নতুন বিয়ে হয়েছে, তাই আমরা যাদের বাড়ি যাব তারাই কিন্তু আমাদের জন্য জমিয়ে খাওয়া দাওয়ার আয়োজন করবে। প্রদীপের কথা শুনে চম্পা আত্মীয়দের বাড়িতে গিয়ে রাশি রাশি খাবার খাওয়ার স্বপ্ন দেখতে শুরু করে দেয়। কিন্তু প্রদীপ, আমি বেশি খাই বলে কেউ তো আমাকে নিমন্ত্রণ করতেই চায় না। তোমার তো আবার সেরকম কোনো আত্মীয় নেই যে আমাদেরকেও নিমন্ত্রণ করে খাওয়াবে। না না, আসলে বাবা মা মারা যাওয়ার পর আমার তো আত্মীয় স্বজনের সঙ্গে কোনো সম্পর্কই নেই, তাই আমাকে কেউ নিমন্ত্রণও করে না। তবে তুমি চিন্তা করছো কেন? তোমার বাপের বাড়ি থাকতে আমাদের কোনো চিন্তা নেই। আমি কিন্তু অন্যান্য ছেলেদের মতো নয়, তোমার যখন ইচ্ছা হবে আমি তখনই তোমাকে বাপের বাড়িতে নিয়ে যাব। প্রদীপের মুখে এরকম কথা শুনে চম্পা খুবই খুশি হয়। সেদিন প্রদীপ চম্পাকে বোকা বানিয়ে চাল, ডাল, লবণ এবং হলুদ দিয়ে খিচুড়ি বানিয়ে খাইয়ে দেয়। কিন্তু তাতে চম্পার পেট ভরে না। সারা রাত ধরে সে সকাল হওয়ার জন্য অপেক্ষা করে। ভোরবেলা খিদের জ্বালায় চম্পার ঘুম ভেঙে যায়, আর সে ভোরবেলাতেই প্রদীপের সঙ্গে নিজের বাপের বাড়িতে গিয়ে পৌঁছায়। ভোরবেলা ননদ এবং তার স্বামীকে দেখতে পেয়ে অহনা ভীষণই ভয় পেয়ে যায়। কি ব্যাপার, তোমরা হঠাৎ করে ভোরবেলা বাড়ি চলে এলে যে? কোনো বিপদ হয়েছে নাকি? চম্পা কিছু বলতে যাবে তার আগেই প্রদীপ বলে ওঠে, আর বলো না বৌদি, চম্পার সারা রাত ধরে শুধু বাপের বাড়ির কথা মনে পড়ছে। ও একটু ঘুমায়নি। ভোরবেলায় আমাকে ঘুম থেকে ডেকে তুলে বলছে বাপের বাড়ি যাবো। ও এত কান্নাকাটি করছিল যে আমি ওকে এখনই নিয়ে চলে এলাম। প্রদীপের মুখে এরকম কথা শুনে অহনার কেমন যেন সন্দেহ হয়। হ্যাঁ বৌদি, প্রদীপ ঠিকই বলছে। এতদিনেই বাড়িতে ছিলাম তো আমি বুঝতেই পারিনি যে আমি তোমাদেরকে এত ভালোবাসি। শ্বশুর বাড়িতে যাওয়ার পর আমি কিছুই খাইনি জানো। আমার তো খুব কান্না পাচ্ছিল, কিন্তু এখন আমি বাপের বাড়িতে আসতেই আমার খুব খিদে পাচ্ছে। তুমি এখন ফ্রিজে যা যা খাবার আছে আমাকে আগে গরম করে খেতে দাও, কারণ আমি 1 মিনিটও অপেক্ষা করতে পারবো না। ততক্ষণে তুমি আমাদের জন্য লুচি মাংস রান্না করবে, কেমন? আমি কিন্তু আবার মুরগির মাংস খাই না। চম্পা, আমার জন্য আলাদা করে মটন কষা রান্না করতে বলো, কেননা চিকেনে তোমার আবার অ্যালার্জি আছে।
বুঝলাম, আমার ননদ ঠিক নিজের বরকে পটিয়ে খাবার খাওয়ার জন্য এখানে চলে এসেছে। প্রদীপ তাহলে আমার ননদের মতোই পেটুক নাকি? এরকম যদি হয় তাহলে তো বিপদ হয়ে যাবে, আমাকে ব্যাপারটা জানতে হবে। অহনা মনে মনে আকাশ পাতাল চিন্তা করলেও নতুন জামাইয়ের সামনে সে কোনো কথা বলতে পারে না। সে রান্নাঘরে যায় এবং ফ্রিজে গত রাত্রিবেলার বেঁচে থাকা যা খাবার থাকে সবই গরম করে চম্পা এবং তার বরকে খেতে দেয়। চম্পা মুহূর্তের মধ্যেই সেই খাবার একাই খেয়ে নেয়। সে তার বরকে খাবার খাওয়ার খুব একটা সুযোগই দেয় না। এমন সময় সেখানে কমলিকা দেবী আসে। কিরে, তুই যে জামাই বাবাকে নিয়ে ভোরবেলা বাড়িতে আসবি সেটা তো আমাদেরকে আগেই জানাতে পারতিস। আমি তো জানতাম আমার মেয়ে আমাকে ছাড়া থাকতেই পারবি না। আরে একই, তোরা রাতের বেঁচে থাকা বাসি খাবার খেলি কেন? বৌমা, তাড়াতাড়ি এখানে এসো। শাশুড়ি মায়ের চিৎকার শুনি অহনা তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে আসে। তোমার লজ্জা করলো না? তুমি নতুন মেয়ে জামাইকে এভাবে রাতের বেঁচে থাকা বাসি খাবার খেতে দিলে? আমার জামাই বাবা বিয়ের পর প্রথমবার বাড়িতে এলো, তুমি এরকম বাসি খাবার খেতে দিয়েছো বলে জামাই বাবা তো কোনো খাবারই খেলো না, চুপচাপ বেচারা বসে আছে। তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই? তোমার বাপের বাড়ি থেকে যখন লোকজন আসে তখন তো বিরিয়ানি পোলাও রান্না করে খাওয়াও। দেখুন, আমাকে উল্টোপাল্টা কথা বলার আগে একবার ভেবে দেখবেন আপনি কি বলছেন। আমার তো মনে হচ্ছে আপনার নতুন জামাই বাবা জীবন ভীষণই কিপটে। নিজের বাড়িতে নিয়ে যাওয়ার পর আপনার মেয়েকে কোনো খাবারই খেতে দেয়নি, তাই পেটের টানে চম্পা খাবার খাওয়ার জন্য বাপের বাড়িতে ছুটে এসেছে। আর আপনার জামাই বাবা বাসি খাবার খাচ্ছে না সেটা নয়, রাতের বেঁচে থাকা সবজি ভাত খাবে না, কারণ উনি তো আবার শ্বশুর বাড়িতে এসেই মাটন কষা খাওয়ার আবদার করেছে। বৌদি, আমার বরকে তুমি একদম কিপটে বলবে না বলে দিলাম। আমার শুধু তোমাদের কথা মনে পড়ছিল বলে আমার বর আমাকে এখানে নিয়ে এলো। আর আমার বরের কিন্তু চিকেনে অ্যালার্জি আছে, সেই জন্যই ও মাটন খাওয়ার কথা বলেছে। প্রদীপের বাড়িতে তো প্রত্যেকদিন 3 বেলা মাটন রান্না হয়। কি প্রদীপ, তাই তো? হ্যাঁ, একদমই তাই। আমার বাড়িতে প্রত্যেকদিন রাজভোগ রান্না হয়, আর মটন তো আমার ফেভারিট। কিন্তু আমি যদি আগে জানতাম প্রথমবার শ্বশুর বাড়িতে এসে আমাকে এইভাবে অপমানিত হতে হবে, তাহলে আমি এখানে কখনোই আসতাম না। না না জামাই বাবা, তুমি রাগ করো না। আমার বৌমার কথাই কি এসে যায়? ও কি এই বাড়ির গার্জেন? আমি এই বাড়ির গার্জেন। তোমার যখন ইচ্ছা হবে তুমি এই বাড়িতে আসতে পারো, সেটা ভোরবেলা হোক কিংবা রাত্রিবেলা হোক। তুমি যখনই আসবে তোমাকে তোমার পছন্দসই খাবার দাবার খেতে দেওয়া হবে। বাহ, এটাকেই বলে এক ঢিলে 2 পাখি মারা। আমি এবার যখন ইচ্ছা বাপের বাড়িতে আসতে পারবো। এখন তো নতুন জামাইয়ের জন্য বাড়িতে ভালো মন্দ খাবারও রান্না হবে। আমি একেবারে মন ভরে প্রাণ ভরে খাবার খেতে পারবো। এখন যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, বৌদি আমার খাওয়া দাওয়া দেখে কিছু বলতেও পারবে না। এই ভেবে চম্পা খুবই খুশি হয়। অন্যদিকে কমলিকা দেবী নিজের মেয়ে জামাইয়ের সামনে বৌমাকে ভীষণই বকাবকি করে, তাই অহনা মন খারাপ করে রান্নাঘরে যায়। সেদিন অহনা 1 মিনিটের জন্য রান্নাঘর থেকে বাইরে বেরোতে পারে না। তার উপর সে মনে করে রাত্রিবেলা খাওয়া দাওয়া করার পর তার ননদ নিজের স্বামীর সঙ্গে বাড়িতে ফিরে যাবে। কিন্তু তারা একটানা 1 সপ্তাহ সেখানে থাকার পর নিজেদের বাড়িতে ফিরে যায়। কিন্তু সারা সপ্তাহ ধরে তাদের জন্য রান্না বান্না করতে গিয়ে অহনা একেবারে নাজেহাল হয়ে পড়ে। বাবা, শেষ পর্যন্ত এই পেটুক ননদ ওর কিপটে স্বামীকে নিয়ে বাড়ি থেকে বেরোলো। মা, আপনি তো শুধু শুধু মেয়ে জামাইয়ের সামনে আমাকে খারাপ করে দিলেন, কিন্তু আপনি দেখলেন আপনার নতুন জামাই কেমন খালি হাতে শ্বশুর বাড়িতে চলে এলো। 1 সপ্তাহ এখানে থাকলো, কিন্তু শ্বশুর বাড়ির কারোর জন্য একটা টাকারও কিছু কিনলো না। এবার আপনি বুঝতে পারছেন আপনার জামাই কত কিপটে। কমলিকা দেবী অহনার কোনো কথাই বিশ্বাস করে না। দেখতে দেখতে এভাবেই 2-1টা দিন কাটে, কিন্তু এরই মধ্যে চম্পা তার বরকে নিয়ে আবার বাপের বাড়িতে এসে উপস্থিত হয়। এবারও প্রদীপ শ্বশুর বাড়িতে আসার সময় খালি হাতে আসে, কিন্তু সে শ্বশুর বাড়িতে ঢোকা মাত্রই মিথ্যা কথা বলতে শুরু করে। আর বলবেন না মা, শ্বশুর বাড়িতে আসার জন্য আমি 2000 টাকার মিষ্টি আর অন্যান্য খাবার কিনেছিলাম, কিন্তু বাইকে ওঠার সময় আপনার মেয়ের হাতে ব্যাগটা ধরিয়েছিলাম, আর হাইওয়েতে আপনার মেয়ের হাত থেকে ব্যাগটা ফসকে পড়ে গেছে। আপনারা কিছু মনে করবেন না প্লিজ। প্রদীপের মুখে এরকম কথা শুনি কমলা দেবীর এবার কেমন যেন সন্দেহ হয়, কিন্তু সেই মুহূর্তে সে হাসি মুখে কথা বলে। ঠিক আছে, কোনো ব্যাপার নয় জামাই বাবা, তোমরা ঘরে যাও, আমি বৌমাকে রান্না করতে বলছি। বৌমা যাও, মেয়ে জামাইয়ের জন্য রান্না চাপাও। এই শুনে অহনার রাগ হলেও সে রান্নাঘরে রান্না করতে চলে যায়। অন্যদিকে চম্পা তার স্বামীকে নিয়ে নিজের ঘরে যায়। এমন সময় কমলিকা দেবী ঘরের দরজায় কান পেতে শুনতে পায়,
দেখলে তো বাড়িতে এসে কেমন ঢপ দিলাম, এতে করে আমার টাকাও বেঁচে গেল আর আমাদের মান সম্মানটাও গেল না। এবার কিন্তু তোমাকে যেটা শিখিয়ে দিয়েছি সেটাই করবে। তুমি বাথরুমে গিয়ে পড়ে পা ভেঙে যাওয়ার নাটক করবে, তারপর এখানে আমরা 2-1 মাস থেকে চলে যাব। আর ওই 2 মাসে আমাদের অনেক টাকা জমেও যাবে, আর তোমাকে কষ্ট করে রান্না বান্না করে খেতেও হবে না। বৌদিকে অর্ডার করবে আর বৌদি তোমার সামনে খাবার হাজির করে দেবে। এমন কথা শুনে কমলিকা দেবী খুবই রেগে যায়, আর সে তখনই অহনার কাছে যায় এবং আসল সত্যি কথা অহনাকে জানায়। এবার অহনা এবং তার শাশুড়ি মা একজোট হয়ে চম্পা এবং তার স্বামীকে সেখান থেকে তাড়ানোর ব্যবস্থা করে। অহনা ইচ্ছা করে বাথরুমে গিয়ে পড়ে যাওয়ার নাটক করে, আর সে চিৎকার চেঁচেমেচি করে কান্নাকাটি শুরু করে দেয়। চম্পা, সর্বনাশ হয়ে গেছে, তোর বৌদির তো মনে হচ্ছে 2টো পাই ভেঙে গেছে। ওদিকে আবার তোর দাদা 2-3 মাস ধরে স্যালারি পাচ্ছে না। তোরা এই সময়টাতে এসে খুব ভালো করেছিস। জামাই বাবা, যেই কদিন আমার ছেলেটা স্যালারি পাচ্ছে না, তুমি দয়া করে আমাদের সংসারটা চালিয়ে দাও। আর চম্পা, তুই কিন্তু রান্না বান্না ঘর সংসারের কাজকর্ম করবি। যতদিন না তোর বৌদি ঠিক হচ্ছে তোরা কিন্তু এখানেই থাকবি। আমি ডাক্তারকে ফোন করছি। এরকম কথা শুনে চম্পা এবং প্রদীপ দুজনেই খুবই ঘাবড়ে যায়। আসলে চম্পা পেটুক হলেও সে কখনোই নিজে রান্না করে খাবার খেতে চাইতো না। আর প্রদীপ যেহেতু হাড়কিপ্টে, তাই সে কখনোই শ্বশুরবাড়ির পেছনে একটা টাকাও খরচা করতে রাজি নয়। তাই তখনই প্রদীপ অফিসে ইম্পর্টেন্ট কাজ আছে বলে চম্পাকে নিয়ে সেখান থেকে আগে ভাগে কেটে পড়ে। দেখলেন তো মা, আজকে আমার পেটুক ননদ আর ওর কিপ্টে বর একেবারে জব্দ হয়ে গেছে। প্রীতি তার বাবা রমেশ এবং মা অনামিকার সঙ্গে বাস করত। প্রীতি তাদের এলাকারই একটা সরকারি স্কুলে ক্লাস 8-এ পড়ত। সে পড়াশোনায় খুবই ভালো ছিল। ছোটবেলা থেকে সে খুবই প্রতিভা সম্পন্ন ছিল। তাদের স্কুলে সে প্রত্যেক বছর বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করত। তার বাবা মা তাকে নিয়ে সবসময় গর্ববোধ করত। প্রীতির বাবা রমেশ হরিশ্চন্দ্র নামক এক ধনী ব্যক্তির বাড়িতে গাড়ির ড্রাইভার হিসেবে কাজ করত। হরিশ্চন্দ্র বাবুর ছেলে আবির প্রীতির সমবয়সী ছিল। আবির তাদের এলাকার নামি দামি এক ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তো। সেও প্রীতির মতো ক্লাস 8-এই পড়তো। আবিরও পড়াশোনায় খুবই ভালো ছিল এবং সে তাদের ক্লাসে সবসময় 2য় অথবা 3য় স্থান অধিকার করত। প্রীতি স্কলারশিপের মাধ্যমে আবিরের স্কুলে ক্লাস 9-এ ভর্তির সুযোগ পায়। প্রীতি ও আবির একে অপরকে চিনত না। দেখতে দেখতে 1 বছর কেটে যায়। একদিন, বাবা, মা, এই দেখো আমার মার্কশিট। আমি ক্লাসে 2nd হয়েছি, মানে আমাদের স্কুলে 9ম শ্রেণী থেকে আমি 2য় স্থান অধিকার করেছি। আবিরের কথা শুনে তার বাবা মা দুজনেই খুবই খুশি হয়। খুব ভালো বাবু, তুমি এভাবে আরো এগিয়ে যাও। পরের বার কিন্তু আরো ভালো রেজাল্ট করতে হবে। পরের বছর তোমার মাধ্যমিক পরীক্ষা, তাই এখন থেকেই মন দিয়ে পড়াশোনা শুরু করে দাও। আর এই নাও 10,000 টাকা, তোমার বন্ধুদের সঙ্গে পার্টি করো। আবির হরিশ্চন্দ্র বাবুর একমাত্র ছেলে হওয়ায় সে তার ছেলেকে খুবই ভালোবাসতো। আবির পড়াশোনায় ভালো ছিল বলে তার বাবা মা তাকে নিয়ে খুবই খুশি ছিল। তাই তারা সবসময় আবিরের ইচ্ছাগুলো পূরণ করত। আবিরের কোনো কিছু বলার আগেই তার বাবা মা সেটা পূরণ করে দিত। আবির খুবই খুশি হয়ে তার বাবার কাছ থেকে 10,000 টাকা নিয়ে নেয়। ঠিক তখনই সেখানে রমেশ তার মেয়ে প্রীতিকে নিয়ে উপস্থিত হয়। প্রীতি ও আবির একে অপরকে দেখে খুবই অবাক হয়। এই, তুই এখানে কি করছিস? ও আচ্ছা, বুঝলাম, তুই আমাদের ড্রাইভারের মেয়ে। ওরে বাবা, জানতাম না তো। তুই সামান্য ড্রাইভারের মেয়ে হয়ে আমাদের অত বড় নামি দামি স্কুলে ভর্তি হওয়ার সুযোগ কিভাবে পেলি রে? আবির, একটু চুপ করো, সব সময় বেশি কথা বলতে নেই। সাহেব, এই দেখুন আমার মেয়ের মার্কশিট। আমার মেয়ে ক্লাস 9-এ ফার্স্ট হয়েছে। আমি তাই জন্য আপনাদের জন্য লাড্ডু নিয়ে এসেছি। কি বলছো কি রমেশ, তোমার মেয়ে ক্লাসে ফার্স্ট হয়েছে? বাহ, তোর মেয়ে তো খুবই ট্যালেন্টেড। মা, তুমি তো আমার ছেলের চেয়েও বেশি নাম্বার পেয়েছো। বাহ, তোমার মার্কশিটটা দেখে মনটা জুড়ে গেল। সত্যি এত ভালো মার্কশিট আমি এর আগে কখনোই দেখিনি। রমেশ, তুমি তোমার মেয়েকে খুব ভালো করে পড়াশোনা করাবে, দেখবে ও একদিন খুব ভালো জায়গায় পৌঁছাবে। কই দাও দাও, মুখ মিষ্টি করি এবার। ধন্যবাদ কাকু। আবিরের বাবা মা দুজনই প্রীতির খুবই প্রশংসা করছিল। এই দেখে আবির খুবই রেগে যায়। সে মনে মনে ভাবে, বুঝেছি, প্রীতি আমাকে এখানে ছোট করতে এসেছে। এই ক্লাসে প্রথম হয়েছে আর আমি 2nd হয়েছি। আমার বাবা মা আমার মার্কশিট দেখে কত খুশি ছিল, আর ওর মার্কশিট দেখে আমার কথা আমার বাবা মা ভুলেই গেছে। আমি এর কাছে ছোট হয়ে গেলাম, আমি ওকে ছাড়বো না। আবির, আমার বাবা তোদের বাড়িতে কাজ করে আমি জানতাম না। এই নে আবির, লাড্ডু খা। আমার মা এই লাড্ডুগুলো নিজের হাতে বানিয়েছে। না, সরা এই লাড্ডুগুলো এখান থেকে। আমি এরকম সস্তার বেকার জিনিস খাই না। আমি তোদের মতো গরিব নই।
আমি বড়লোক বাবার একমাত্র ছেলে, আমি দামি দামি খাবার খেতে ভালোবাসি, তুই বেশি করে খা, সরা বলছি এখান থেকে। আবিরের এমন ব্যবহারে তার বাবা মা খুবই রেগে যায়। আবির, তুমি কিন্তু দিনের পর দিন অসভ্য হয়ে যাচ্ছ। কাউকে কখনো এভাবে ছোট করতে নেই। আমরা তোমাকে এই শিক্ষা দিয়েছি, আর কখনো যেন আমরা না দেখি তুমি কারোর সঙ্গে এরকম বাজে ব্যবহার করেছো, তাহলে সেদিন কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। আবিরের মায়ের সঙ্গে সঙ্গে তার বাবাও আবিরকে খুব বকাবকি করে। আবির কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। আজকে এত ভালো একটা দিনে বাবা মা দুজনেই আমাকে কাঁদালো। আমি ক্লাসে সেকেন্ড হয়েছি, তবু আমার কোনো মূল্য নেই। আমাকে ওই প্রীতির সামনে অপমান করলো। আমি ওই প্রীতির বাচ্চাকে ছাড়বো না, আমি এর প্রতিশোধ নেবই। পরের দিন আবির স্কুলে গিয়ে তার ক্লাসের সকল বন্ধু বান্ধবকে ডেকে ডেকে বলতে থাকে, এই জানিস, আমাদের ক্লাসের ফার্স্ট গার্ল প্রীতি আমাদের বাড়ির কার ড্রাইভারের মেয়ে। এর বাবা মা অনেক গরিব, এত ভালো স্কুলে পড়ানোর এদের সামর্থ্য ছিল না। স্কলারশিপের টাকা দিয়ে আমাদের স্কুলে ভর্তি হয়েছে জানিস। ও আচ্ছা, আমাদের ফার্স্ট গার্ল তাহলে ড্রাইভারের মেয়ে। চল, ভালো হলো, আজ থেকে প্রীতিকে আমরা আর প্রীতি বলে ডাকবো না, প্রীতিকে আমরা ড্রাইভারের মেয়ে বলেই ডাকবো। এভাবেই প্রীতির সামনে আবির তার বন্ধুদের সঙ্গে গ্রুপ বানিয়ে প্রীতিকে উদ্দেশ্য করে নানান রকমের অপমানজনক কথা বলছিল। সেদিন থেকে আবির নানাভাবে প্রীতিকে বিরক্ত করত। প্রীতি মনে মনে খুবই কষ্ট পেত, কিন্তু সে বাড়িতে গিয়ে তার বাবা মাকে এই ব্যাপারে কিছুই জানাতো না, কারণ সে জানতো তার বাবা মা এসব জানতে পারলে তার মতো তার বাবা মাও কষ্ট পাবে। তাই সে কোনো কিছুতে কান না দিয়ে মন দিয়ে পড়াশোনা করতে থাকে। এরকম ভাবে সময় অতিবাহিত হতে থাকে। বাবা, এবছর তো আমার মাধ্যমিক পরীক্ষা। এতদিন পর্যন্ত আমার কোনো টিউশন ছিল না, আমি একা একা সবই ম্যানেজ করেছি, কিন্তু এবছর একটা টিউশনে ভর্তি হলে খুবই ভালো হতো। এবার যেহেতু বোর্ডের পরীক্ষা, খুব ভালো মতো পড়াশোনা করতে হবে, তাহলে আমি আরো ভালো রেজাল্ট করতে পারবো। ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি হরিশচন্দ্র বাবুর সঙ্গে কথা বলবো। ওনার ছেলে আবির যেখানে পড়তে যায় সেখানে তোকে পড়ানোর জন্য কথা বলতে বলবো। দু একদিনের মধ্যেই হরিশচন্দ্র বাবুর সহায়তায় প্রীতি আবিরের টিউশনে ভর্তি হওয়ার সুযোগ পায়। এই দেখে আবির আরো বেশি রেগে যায়। টিউশন ক্লাসেও আবির প্রীতিকে নানানভাবে অপমান করত। একদিন রমেশ স্কুল ছুটির পর আবিরকে স্কুল থেকে বাড়িতে নিয়ে আসার জন্য যায়। আসতে এত দেরি করলে কেন? তোমাকে বলেছি না সময়ের আগে এখানে এসে দাঁড়িয়ে থাকবে। আমার অপেক্ষা করতে একটুও ভালো লাগে না, এর পরের বার থেকে যেন দেরি না হয় বলে দিলাম। এই বলে আবির গাড়িতে উঠে বসে। সেখানে প্রীতিও দাঁড়িয়ে ছিল। প্রীতিকে দেখে রমেশ বলে, প্রীতি, তুইও গাড়িতে উঠে বস। আবিরকে বাড়িতে ছেড়ে দিয়ে তোকে নিয়ে আমি একেবারে বাড়ি চলে যাব। তোর মা আজকে বাড়িতে নেই। রমেশের কথা শুনে প্রীতি গাড়িতে উঠে বসে। এই দেখে আবির খুবই রেগে যায়। এই, তুই আমার অনুমতি ছাড়া আমাদের গাড়িতে ওঠার সাহস কি করে পেলি? এই যে তুমি এই গাড়ির ড্রাইভার নাকি গাড়ির মালিক? এই গাড়ির মালিক আমি। তোমার মেয়েকে গাড়িতে তোলার আগে আমার অনুমতি নেওয়ার দরকার ছিল না? হ্যাঁ না, আসলে আমি ভেবেছি তোমার কোনো অসুবিধা হবে না, তাই আর কি। অবশ্যই অসুবিধা হবে। একজন ড্রাইভারের মেয়ে কোনো মতেই গাড়ির মালিকের ছেলের পাশে বসে জার্নি করতে পারবে না। আমি তোমাদের মতো গরিবদের পছন্দ করি না। তোমার মেয়েকে এখনই গাড়ি থেকে নামাও, না হলে কিন্তু আমি বাড়ি যাব না। কাজের সময় কাজ করবে, কাজের সময় ফ্যামিলির দায়িত্ব পালন করতে যাবে না, বলে দিলাম। না না আবির, তুই এমন করিস না, আমি নেমে যাচ্ছি। বাবা, আমি বাসে করে বাড়ি চলে যাব, তুমি আবিরকে ছেড়ে দাও। এই বলে প্রীতি মন খারাপ করে গাড়ি থেকে নেমে যায়। প্রীতিকে কষ্ট দিয়ে আবির মনে মনে খুবই আনন্দিত হয়। এভাবেই সময় কাটতে থাকে। একদিন আবির তার বাবা মায়ের কাছে আবদার করে নতুন আইফোন কেনে। আইফোন কেনার পর থেকে আবিরের জীবনে অনেক পরিবর্তন ঘটে। সে তার কিছু বন্ধু বান্ধবের সঙ্গে গ্রুপ স্টাডি করার নাম করে ফোনে গেম খেলতে শুরু করে। সে প্রত্যেকদিন পড়তে যাওয়ার নাম করে তার বন্ধুদের বাড়িতে যেত, আর সেখানে ঘন্টার পর ঘন্টা গেম খেলে কাটিয়ে দিত। সে বাড়িতেও অনেক দেরি করে ফিরত। কি ব্যাপার আবির, আজকাল তুই অনেক দেরি করে বাড়িতে ফিরছিস? তোদের ম্যাডাম তো 2 ঘন্টা পড়ায়, তুই তো রোজ 4-5 ঘন্টা করে বাইরে থাকছিস। মা, আসলে সামনে পরীক্ষা তো, মাধ্যমিক পরীক্ষা বলে কথা, সেই জন্য আমাদের ম্যাডাম এখন এক্সট্রা করে ক্লাস নেয়, বুঝেছো? আবির এভাবেই তার মাকে মিথ্যা কথা বলতে থাকে। একদিন রমেশ প্রীতিকে নিয়ে বাজারে যাচ্ছিল, তখন তাদের সঙ্গে আবিরের মা সুচন্দ্রা দেখা হয়। কাকিমা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আর তোমাদের পড়াশোনা কেমন চলছে? মাধ্যমিক পরীক্ষার তো আর 3-4 মাস বাকি, ঠিক মতো পড়ছো তো?
তুমি আবিরের টিউশনে ভর্তি হয়েছো তাই না? হ্যাঁ কাকিমা, পড়াশোনা তো ভালোই চলছে। হ্যাঁ, আমি আবিরের টিউশনে ভর্তি হয়েছি, কিন্তু আবিরকে আমি টিউশনে দেখতে পাই না। আমি তো মাত্র 2-1 বার ওকে দেখেছিলাম, ও তো পড়তেই চায় না। আমি তো ভেবেছিলাম ও হয়তো ওখানে পড়া ছেড়ে দিয়ে অন্য কোথাও পড়ছে। কি বলছো কি তুমি? না না, আবির তো কাকুলি ম্যাডামের কাছেই পড়ে, আর ও তো প্রত্যেক দিনই পড়তে যায়। তুমি ওকে দেখো না বলছো? এটা কি করে সম্ভব? আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে গিয়ে আবিরের সঙ্গে কথা বলবো। সুচন্দ্রা বাড়িতে এসে আবিরকে ধরে বকাবকি করতে শুরু করে। প্রীতি বলল তুই নাকি পড়তে যাস না। তুই তো প্রত্যেকদিন বাড়ি থেকে ব্যাগ নিয়ে বেরোস, পড়তে না গিয়ে কোথায় যাস তুই? প্রীতি এমন বলেছে, এই জন্যই আমি প্রীতিকে দেখতে পারি না। প্রীতি খুব বাজে, ও ভীষণ মিথ্যা কথা বলে। ও আমাকে বকা খাওয়ানোর জন্য এরকম বলেছে। তুমি বিশ্বাস করো, আমি রোজ পড়তে যাই। আমি এত ভালো একজন স্টুডেন্ট, আর সামনে মাধ্যমিক পরীক্ষা, আমি পড়তে যাব না তুমি ভাবলে কি করে? কিন্তু প্রীতি যে আমাকে বলল তুই পড়তে যাস না। আচ্ছা, তুমি নিজের ছেলের চেয়ে বেশি পরের মেয়েকে বিশ্বাস করো, তাই তো? ঠিক আছে, তুমি আমাদের ম্যাডামকে ফোন করে জিজ্ঞাসা করো তাহলে। আচ্ছা ঠিক আছে, ছাড়। প্রীতি হয়তো মিথ্যা কথা বলেছে, কিন্তু ও তো এরকম মেয়ে নয়। ও কি তাহলে আমার সঙ্গে মজা করেছে? আচ্ছা বাবা, তুই মন দিয়ে পড়াশোনা কর, কেমন? এভাবে আবির প্রত্যেকবারের মতো সেবারও খুবই চালাকি করে তার মাকে মিথ্যা কথা বলে। দেখতে দেখতে আরো কয়েক মাস কেটে যায়। মাধ্যমিক পরীক্ষার আর মাত্র 2 সপ্তাহ বাকি ছিল। একদিন, মা, আমি পড়তে যাচ্ছি, আর আজকে আমাদের এক্সট্রা ক্লাস হবে, তাই আমার বাড়ি আসতে দেরি হবে। এই বলে আবির বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আবিরের মা সেদিন সন্দেহ করে আবিরের পেছন করতে শুরু করে। সুচন্দ্রা দেখে আবির পড়তে না গিয়ে তার এক বন্ধুর বাড়িতে ঢুকে পড়েছে। জানালা দিয়ে সুচন্দ্রা দেখতে পায় আবির তার বন্ধুদের সঙ্গে ফোনে গেম খেলছে। শুধু তাই নয়, সে তার বন্ধুদের সঙ্গে সিগারেটও খাচ্ছে। এই দেখে সুচন্দ্রা খুবই রেগে যায়। সে বাড়ির ভেতরে ঢুকে আবিরকে একটা চড় মারে। আমি ঠিকই বুঝেছিলাম যে তুই আমাদেরকে ফাঁকি দিচ্ছিস। সেদিন প্রীতি মিথ্যা কথা বলেনি, তুই মিথ্যা কথা বলেছিলি। আর আজকেই আমি তোদের কাকুলি ম্যাডামকে ফোন করেছিলাম। আমি সব সত্যিটা জানতে পেরেছি। তুই পড়াশোনা না করে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারিস, আর তুই খুব বড় হয়ে গেছিস, তাই না? তুই সিগারেট খাচ্ছিস। আজকে বাড়ি চল, তোর বাবাকে আমি সব বলবো। মা, এরকম করবে না মা, বাবাকে বলবে না। বাবা তাহলে আমাকে খুব বকবে। আমি আর এরকম করব না, আমি এবার মন দিয়ে পড়াশোনা করব। আবিরকে নিয়ে সুচন্দ্রা বাড়িতে ফিরে আসে। তারা দেখে হরিশ্চন্দ্র বাবু অত্যন্ত রাগান্বিত অবস্থায় বসে আছে। এসব আমি কি শুনছি আবির? তোমাদের স্কুলের প্রিন্সিপাল আমাকে ফোন করে ডেকেছিলেন। তুমি মন দিয়ে পড়াশোনা করছো না কেন? তুমি ইউনিট টেস্টে অনেক কম নাম্বার পেয়েছিলে। আমাদেরকে তুমি টেস্টের খাতাও দেখাওনি। শুধু তাই নয়, তুমি স্কুলের কোনো হোমওয়ার্কও করো না, আর কোনো কাজটাই টাইম মতো সাবমিট করো না। কি হয়েছেটা কি তোমার? সুচন্দ্রা, কোথায় গিয়েছিলে তুমি? আবিরের মা হরিশ্চন্দ্র বাবুকে সব সত্যি কথা বলে দেয়। আবির ভয়ে কাঁদতে শুরু করে। বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি আমার বন্ধুদের পাল্লায় পড়ে আমার নিজের পড়াশোনা নষ্ট করেছি। আমি জানি না কি থেকে কি হয়ে গেল। বাবা, মাধ্যমিক পরীক্ষার 2 সপ্তাহ বাকি, আর আমি কিচ্ছু পড়িনি। আমি এই কদিনে একা একা কি করে পড়বো? আমি তো পরীক্ষায় ফেল করব। কাঁদিস না বাবা, এখনো 2 সপ্তাহ সময় আছে। ছেলে মেয়েরা বন্ধুদের পাল্লায় পড়েই তো খারাপ হয়। আমি এক কাজ করছি, আমি প্রীতিকে আমাদের বাড়িতে ডাকছি। এখনো 15 দিন সময় আছে। আমরা প্রীতিকে বলবো তোকে হেল্প করতে। প্রীতি খুবই ভালো স্টুডেন্ট, ও তোকে সব বুঝিয়ে দেবে। না মা, প্রীতি আমাকে কিছুতেই সাহায্য করবে না। আমি প্রীতিকে অনেক ছোট করেছি। আমি ওকে, ওর বাবাকে অনেক অপমান করেছি। কখনোই আমাকে হেল্প করার জন্য রাজি হবে না। প্রীতি ওরকম নয় বাবা, প্রীতি খুবই ভালো মেয়ে, ও আমাদের কথা নিশ্চয়ই শুনবে। সুচন্দ্রা রমেশকে ফোন করে প্রীতিকে তাদের বাড়িতে নিয়ে আসতে বলে। সবকিছু জানার পর প্রীতি আবিরকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। প্রীতি অনেক ট্যালেন্টেড হওয়ায় সে 2 মাস আগেই তার সমস্ত সিলেবাস কমপ্লিট করে রেখেছিল। সে মাত্র 15 দিনে আবিরকে সমস্ত কিছু প্রিপেয়ার করতে সাহায্য করে। আবিরকে পড়াতে গিয়ে প্রীতিরও সবকিছু ভালো মতোই রিভিশন হয়ে যায়। দেখতে দেখতে মাধ্যমিক পরীক্ষা চলে আসে। দুজনেই খুবই ভালো মতো পরীক্ষা দেয়। প্রীতি তাদের স্কুল থেকে প্রথম স্থান অধিকার করে, আর আবিরও অনেক ভালো নম্বর পেয়ে মাধ্যমিক পাশ করে। প্রীতি, আমাকে ক্ষমা করে দে। আমি তোর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। আজকে আমি মাধ্যমিকে এত ভালো নাম্বার পেয়েছি শুধুমাত্র তোর জন্য। তুই যদি আমাকে সাহায্য না করতিস তাহলে আমি ফেল করতাম। এই, তুই কি আমার বন্ধু হবি? হ্যাঁ, আমি তোর বন্ধু হতে পারি, কিন্তু তার জন্য আমাকে একটা কথা দিতে হবে। তুই আমাকে বল, আজকের পর থেকে তুই মন দিয়ে পড়াশোনা করবি, আর তুই কখনোই তোর বাবা মাকে মিথ্যা কথা বলবি না। তুই তোর বাবা মায়ের মুখ উজ্জ্বল করবি।
সেদিনের পর থেকে আবির ও প্রীতি খুবই ভালো বন্ধু হয়ে ওঠে। তারা একসঙ্গে পড়াশোনা করতে থাকে। এভাবেই ধনী ঘরের ছেলে এবং গরিব ঘরের মেয়ে দুজনেই ধীরে ধীরে সাফল্যের দিকে এগিয়ে যায়।